This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি সত্যি কথা বলতে গেলে আমি আমার নিজের দুটো কিডনি দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি। উনি আজকে বলছেন একটা মুখ্যমন্ত্রীর মুখে মানায় যে তোমরা চপ ভাজবে ঘুগনি বিক্রি করবেন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি একটা সোশ্যাল মিডিয়া নিউজ প্ল্যাটফর্ম থেকে বলছিলাম। একটু খবর, আপনার একটা ইন্টারভিউ নেওয়ার জন্য আপনাকে ফোন করেছিলাম। এটা কোন চ্যানেল? এটা একটু খবর বলে একটা সোশ্যাল মিডিয়া চ্যানেল আছে। কোথাকার এটা? কোথাকার? এটা হাওড়া হাওড়া চ্যানেল। অফিস হচ্ছে হাওড়া। ফিজিক্যালি এখন কারোর সাথে মিট করছি না সেরকম ভাবে। আসলে তো আমার শরীর ভালো নেই, তো ওই জন্য আমি কারোর সাথে এখন মিট করছি না। মানে তারপর ম্যাডাম যদি ফোনে যদি ইন্টারভিউ যদি দিতে পারতেন বা হ্যাঁ ফোনে ইন্টারভিউ যদি দিতেন খুব ভালো হতো। ঠিক আছে, তাহলে ফোনে দিতে পারি, কিন্তু বাট ফিজিক্যালি আমি দিতে পারবো না এখন। তবে হ্যাঁ, আপনি যখন রিকোয়েস্ট করছেন, আচ্ছা আপনার চ্যানেলের মাধ্যম দিয়ে আমি একটা রিকোয়েস্ট রাখছি সবার কাছে। এটা যদি আমি জানি না যদি এটা কোনো রকম কোনো শাসক দল বা বিরোধী দল নেতা বা বিজেপির কোনো বড় লিডার যে কেউ, দেখুন এটা সে তৃণমূল, বিজেপি, সিপিএম, কেউ যদি কারোর যদি প্রেমানন্দ মহারাজের সাথে যদি কোনো ঘনিষ্ঠভাবে যোগাযোগ থাকে, আমি প্রেমানন্দ মহারাজের খুব বড় ভক্ত, ঠিক আছে? আমি ওনাকে ভীষণভাবে মন থেকে খুব শ্রদ্ধা করি। মানে আমি ব্যক্তিগতভাবে ওনাকে আমি ভীষণভাবে, আমি ওনার শুনেছি সম্প্রতি ওনার খুব শরীর খারাপ, ওনার দুটো কিডনি খারাপ। মানে ইভেন আমি সত্যি কথা বলতে গেলে আমি আমার নিজের দুটো কিডনি দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি। এবং ওনার জন্য যদি কোনো রকম আমার তরফ থেকে হেল্প লাগে আমি সর্বোত্তভাবে করতে রাজি রইলাম, ঠিক আছে? মানে আমার যাবতীয়টুকু দিয়েও ওনাকে, মানে যদি লাগে, আমি মনে করি আমার থেকে ওনার বেঁচে থাকাটা খুব জরুরি। তা আমি সেই জন্য প্রেমানন্দ মহারাজকে আমি সত্যি কথা বলতে, যদি কোনো কেউ থাকে মানে যোগাযোগ করতে পারে, আমি ওনার জন্য রাজি রইলাম। বুঝতে পেরেছেন তো? মানে আমি সেই ক্ষেত্রে রাজি রইলাম। ওকে, আপনার এই যে চিন্তা ভাবনা তার জন্য আমাদের চ্যানেল একটু পক্ষ থেকে আপনাকে না আমি সত্যি প্রেমানন্দ, কারণ আমার মনে হয় আমার থেকে প্রেমানন্দ মহারাজ জি বেঁচে থাকাটা অত্যন্ত জরুরি। তা সেই ক্ষেত্রে আমার এটা ব্যক্তিগতভাবে আমার মনে হয় আমি বেঁচে থাকার থেকে উনি একটা এনলাইটেন সোল, ঠিক আছে? ওনার মতো মানে ব্রহ্মজ্যোতি প্রাপ্ত একটা মানুষ, আমার মনে হয় উনি শুধু ভারতের নয়, উনি গোটা বিশ্ব একটা সম্পদ। আমি মনে করি ওনার থাকাটা ভারতবাসীর কাছে অত্যন্ত জরুরি। তা নট অনলি বাংলা, গোটা ভারতবাসীর কাছে উনি অত্যন্ত একটা, তা আমার তরফ থেকে আমি একটা মাত্র সামান্য মানুষ, একদম মানে কি বলবো, মানে ওনার রাস্তার ধুলোর যোগ্য আমি নই। সত্যি কথা বলতে গেলে উনি যে রাস্তা দিয়ে পাড়িয়ে যান তার ধুলোর যোগ্য আমি নই। তা আমার তরফ থেকে যদি এইটুকু যদি কোনো রকম ভাবে সাহায্য লাগে আমি সর্বত্র ভাবে করতে রাজি রয়েছি। এবং আমার যদি কিডনি দান করতে হয়, মানে আমি দান করার কেউ নেই, মানে আমার কিডনি যদি ওনার সাথে, মানে ওরা যদি নিতে চায়, আমি দেওয়ার জন্য প্রস্তুত রইলাম। ঠিক আছে ম্যাডাম, আমি চেষ্টা করবো আমাদের চ্যানেল মারফত এইটা আপনার বার্তাটাকে, এটা মানে যত বড় বড় নেতা নেত্রীদের আছে যদি এটা যেতে পারে, আমি চাই এটা, যেহেতু আমি এখন কোথাও বেরোতে পারছি না বলে, ঠিক আছে, আমি সমস্ত সংবাদ মাধ্যমকে এটা বলছি যে মানে আমি ওনার জন্য করতে রাজি রয়েছি, ঠিক আছে? ম্যাডাম আমি আপনাকে প্রথম প্রশ্ন, এই রাজ্যে নারী নির্যাতন আস্তে আস্তে বেড়েই চলেছে। এটা একটা রেগুলার ঘটনা হয়ে যাচ্ছে। আরজিকর, কসবা, দুর্গাপুর সহ এই গেল সপ্তাহে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজে একটা ঘটনা ঘটেছে। সমস্ত ধর্ষণই দেখা যাচ্ছে হসপিটালে। তাহলে হসপিটাল কি নারী নির্যাতনের একটা আঁকড়া হয়ে দাঁড়িয়েছে? এই ব্যাপারে আপনি কি বলেন? দেখো, প্রথমে এখানে আমি তোমাকে একটা কথা বলে রাখি। আমাদের দেখো, হসপিটালে একটা গভর্নমেন্ট যারা অফিসিয়াল যারা অফিস চালাচ্ছে, প্রথম কথা তাদের হচ্ছে যারা কর্মী, তাদেরকে একটা সিকিউরিটি বলে একটা জিনিস আছে। সেই সিকিউরিটিটাকে ওদেরকে এনশিওর করতে হবে। সেই সিকিউরিটি যদি এনশিওর না করতে পারে, নিশ্চিত যদি না করতে পারে, তাহলে মানুষ কি ভরসায় কাজ করতে যাবে? একটা নার্স যে রাতের বেলা কাজ করতে যাবে, কি ভরসায় কাজ করতে যাবে? একটা আয়া যে যাবে, কি ভরসায় কাজ করতে যাবে? আর আরেকটা কথা আমি বলতে, মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে ধরনের কথাবার্তা, এটা অত্যন্ত, মানে আমি বলতে, মানে উনি একটা মেয়ে জাতি নামের কলঙ্ক, আমি বলতে বাধ্য হচ্ছি। কারণ যে নারী হয়ে যে একটা নারীকে বলে যে পূর্ণ ধর্ষণ হলে তার 40,000 টাকা, অর্ধ ধর্ষণ হলে হাফ টাকা পাবে, এরকম একটা টাকা নির্ধারণ করে দেয়। মানে ভাবতে পারছেন, মানে যে রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম ভাবে টাকা নির্ধারণ করে দেয় যে ধর্ষণ, যদি সে ফুল ধর্ষণ হয় মানে তাহলে তার একরকম হবে, আর যে যদি হাফ হয় তাহলে তার জন্য আর একটা রকম। এরকম উনি টাকা ধর্ষণ করে দিয়েছিলেন কোনো একটা ঘটনাতে, আমি মনে পড়ছে না এক মোমেন্টে। তাহলে সেই রাজ্যের আপনার মনে হয় আমাদের নারীরা সুরক্ষিত? আমি বলেছি মানে এরকম একটা, মানে বলতে খুব, মানে বাংলা কেন, এটা গোটা ভারতবর্ষের বুকে এরকম একটা লজ্জাজনক মুখ্যমন্ত্রী কোথাও তুমি পাবে না।
এটা একটা ম্যাডাম, লজ্জা, এটা একটা লজ্জাজনক যে শুধু নারী। দেখুন উনি যেমন একদিকে কন্যাশ্রী দিচ্ছেন, ভালো করে শোনো, উনি একদিকে হুম, যুবশ্রী দিচ্ছেন, কন্যাশ্রী দিচ্ছেন, খুব ভালো কথা। হুম, তুমি নারীদের জন্য উন্নতি করার চেষ্টা করছো, তুমি সেই আরেকটা দিকে তুমি কি করছো, বাচ্চাদের মানে উনি শুধু টাকা দিচ্ছেন, উনি ব্যাগ দিচ্ছেন, উনি জামা কাপড় দিচ্ছেন, এসব দিচ্ছেন, কিন্তু আসল জিনিসটা যেটা প্রপার শিক্ষা যেটা দেওয়া, সেই শিক্ষাটা মানুষকে সেন্সিটাইজ করা, যেটা মানুষ সেইটাই বন্ধ করে দিচ্ছেন। হুম। আপনার প্রশ্নটা ছিল, লাস্ট প্রশ্নটা ছিল, নারী নির্যাতন তো হসপিটাল আঁকড়া হয়ে দাঁড়িয়েছে, এ ব্যাপারে কি বলবেন? হসপিটাল কেন, যেটা যে কোনো জায়গায় হতে পারে, শুধু মানে অনেকটা এখন যে কোনো একটা অফিসিয়াল কারণ জায়গায় থেকে। ঘটনাগুলো সমস্ত যে কটা ঘটনা এলো সবকটা দেখো হসপিটালের এটা এখন ঘটনা। হসপিটালের পরপর কোইন্সিডেন্ট হচ্ছে বলে থাকে, কিন্তু যে কোনো একটা এই অফিসেও হতে পারে, তাহলে তোমার ঠিক সরকারি অফিসেও হতে পারে। এদের দেখুন ধর্ষণটা যে কোথায় হবে কি কারণ, এটা হচ্ছে ঠিক ঠিক মানুষের ঠিক হ্যাঁ, এটা ঠিক হচ্ছে ঠিক মানসিক বিকৃতি থেকে আসে। ঠিক ঠিক দেখুন একটা ধর্ষণ কখন হয়, মানুষের পারভার্সন, এটা কিন্তু যখন তার ডিজায়ারটা মানে সে মানে কি বলে একটা মানে কি বলে মানুষ কখন এটাকে মানে তিন রকমের অ্যাকশন হয়ে থাকে। একটা হচ্ছে তোমার হচ্ছে যখন তোমার ডিজায়ারটা অতিরিক্ত বেড়ে যায়, মানে সেই ডিজায়ারটাকে তুমি আনকন্ট্রোল হয়ে যাচ্ছে, ঠিক আছে, হুম, তখন মানুষ সেই নিষিদ্ধ কর্মে প্রবৃত্তি হচ্ছে, ঠিক আছে, প্রবৃত্ত হচ্ছে। ঠিক তাহলে তার সেই নিষিদ্ধ কর্ম তখনই ঠিক মানুষ করে, ঠিক আছে, যখন আপনার একটা দেখুন মানুষের যখন ইনার কনসানটা সে ধরে রাখে, মানে বিবেক যতক্ষণ আপনার কাজ করছে ততক্ষণ আপনি জানছেন যে এই কাজটা আমার ঠিক নয়, ঠিক আছে, হুম, তখন আপনি আপনার সেই বিবেক দ্বারা যখন কর্ম করছেন, সেই বিবেকটা আপনাকে সেই কর্ম আপনাকে সুকর্ম করতে ঠিক পরিচালিত করছে। কিন্তু মানুষের বিবেক একটা টাইম অব্দি যখন হচ্ছে না, সে তখন পাপ কাজ করছে, ঠিক আছে। কিন্তু যখন সে একদম মানে কি বলে মানে তার ডিজায়ার এত ভাবে বেড়ে যাচ্ছে, মানে যখন মানুষ দেখুন এটা একটা বুঝতে হবে, এটা কিন্তু মানুষের বিকৃতি, এটা কিন্তু মুখ্যমন্ত্রীও কিছু ঠিক করতে ঠিক পারবে না। এটা আমাদের সমাজকে সেইভাবে সেন্সিটাইজ করতে হবে। দেখুন আজকে আপনি দেখুন আমাদের ইন্ডিয়াতে, আর আপনি একটা ফরেন কান্ট্রি যদি দেখেন, কারণ ফরেন কান্ট্রি একটা মেয়ে দেখবেন ছোট জামা পরে রাতের বেলা বেরিয়েছে, কোনো ছেলে ফিরেও তাকাবে না। কিন্তু ঠিক ঠিক ইন্ডিয়াতে একটা মেয়ে যদি ছোট জামা কাপড় পরে বেড়ায়, এটা সঙ্গে শিক্ষার সঙ্গে অভাব। 10টা, কেন বলুন তো, আমাদের এখানে সেইভাবে মানসিকতা ভাবে তৈরি করা হয়নি। ঠিক যেটা আছে হচ্ছে ম্যাডাম। ম্যাডাম, দ্বিতীয় প্রশ্ন, মুখ্যমন্ত্রী দুর্গাপুরের ঘটনায় বলে যে রাত্রিরে মেয়েরা না বেরোয়, মেয়েরা না যদি এইটা রাত্রিরে না শুনুন, বেরোয় তাহলে কি ধর্ষণ বন্ধ হয়ে যাবে? না এইটা আপনি কি যেটা বলবেন? আমি একটা কথা বলছি, এটা না এখানে আমি একটা বলছি, এখানে মুখ্যমন্ত্রীর কোনো একটা কথাকে না কিছুটা বিকৃতি করা হচ্ছে মিডিয়া মাধ্যম দিয়ে উনি টোটাল যে কথাটা বলেছেন সেটা আমি শুনেছি, যার জন্য আমি কোনো মন্তব্য করিনি। উনি বলেছিলেন ওই দিনকে ওই হস্টেল থেকে যেন এখন মেয়েরা যেন রাতে না বেরোয়, উনি এই কথাটা বলেছিলেন। উনি ঠিক কিন্তু ঠিক পুরোপুরি এটা পরবর্তীকালে মিডিয়া, দেখো সবসময় তো একটা মানুষকে যে সব দোষ দিয়ে দিলাম সেটাও তো ঠিক নয় না, ঠিক কারণ ঠিক ঠিক দেখুন সে আমি বিরোধী দল হতেই পারি, তাই বিরোধী দল হলেও যে ওনার ওনার সবসময় যে ওনার দেখুন আমি যেটা ন্যায্য আমি সবসময় সেদিক থেকে কথা বলি। ঠিক ঠিক দেখুন মুখ্যমন্ত্রীকে যেখানে আমি মানে যেটা বলার সেটা আমি ঠিকই বলবো, কিন্তু ওখানে কিন্তু উনি ওইভাবে কথাটা বলতে চাননি, উনি অন্যভাবে কথাটা বলতে গেছে, কিন্তু ঠিক ওটাকে পরবর্তীকালে মিডিয়া সেটা বিকৃত করে। ঠিক আছে। যেটা হ্যাঁ, তবে হ্যাঁ এটা ঠিক কথা, ওনাকে মেয়েদেরকে মিডিয়াকে এখানে একটু সংবেদনশীল হতে হবে, আমি এটা বলবো। কারণ আপনারাও যে ধরনের খবর প্রচার করছেন, যাতে পরবর্তীকালে এটা এমন একটা বিভ্রান্ত যেন না সৃষ্টি হয়, যাতে পরবর্তীকালে আমাদের যে সমস্ত নারীরা রয়েছে, মানে দেখুন এটাতে কি হয়, মানে বলবে তো মুখ্যমন্ত্রী বারণ করেছে তুমি কেন ঠিক বেরিয়েছো, তখন তো এটা ঠিক মুখ্যমন্ত্রীর ঘাড়ে ঠিক ঠিক দোষটা ঠিক পড়ে ঠিক যাবে না, কারণ এখানে মিডিয়াও কিন্তু একটা মানে বড়সড় রোল প্লে করছে। ঠিক এটা আমি বলবো কি যে এই ক্ষেত্রে না, উনি কিন্তু ওখানে কথাটা বলেছিল সেদিনকে ওই সময়, যাতে মেয়েরা এক্ষুনি যেন রাতের হোস্টেল থেকে না বেরো, ঠিক উনি ঠিক সেই হ্যাঁ, হিসাবে বলে। তবে ঠিক হ্যাঁ আছে। ওনাকে একটা এনশিওর করতে হবে যে প্রত্যেকটা মেয়ে যেন দিন রাতে যেন ওনার এদের সেই সিকিউরিটিটা থাকবে, মানে ঠিক প্রত্যেকে আমি মনে করি সেটা থাকাও দরকার। ঠিক। আচ্ছা, আমার ৩ নম্বর প্রশ্ন, আরজিকর কাণ্ড নিয়ে আপনাকে সরব হতে দেখা গিয়েছিল। তাছাড়া বিভিন্ন জায়গায় নারী নির্যাতনের ঘটনা ঘটে, তাতেও আপনি সরব হয়েছেন। এর ফলে সোশ্যাল মিডিয়ায় আপনি ভাইরাল হয়েছেন। বর্তমানে আপনি বিজেপিতে যোগ দিয়েছেন। এখন আমার প্রশ্ন, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের রাজ্যে নারী নির্যাতনে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছেন। আপনি মুখ্যমন্ত্রী পদত্যাগও দাবি করেছেন। এখন আমার প্রশ্ন, বিজেপি যদি পশ্চিমবঙ্গে সরকার গঠন করে, বিজেপি কথা দেবে পশ্চিমবঙ্গে নারী নির্যাতন একদম শূন্য জায়গায় গিয়ে দাঁড়াবে? সঙ্গে না আরেকটা প্রশ্ন, এক মিনিট, সঙ্গে আরেকটা প্রশ্ন, ভারতবর্ষের যেসব বিজেপি শাসিত রাজ্য আছে সেখানে নারী নির্যাতন কি শূন্য? এ ব্যাপারে কি বলবেন আপনি? দেখো এখান থেকে তুমি যদি বলো সেটা আমি কি বললাম, নারী নির্যাতন ব্যাপারটা হচ্ছে আমাদের টোটাল হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থার পরিকাঠামোর উপর নির্ভর না, করছে। আমার প্রশ্নটা আপনি হয়তো বুঝতে আমি পারেননি। আমি বুঝতে বলি পেরেছি, আমি বুঝে যে গেছি, আমি বলতে বিজেপি চাইছি শাসিত রাজ্যে বিজেপি আসলে কি বিজেপি শাসিত রাজ্য হলে কি একদম শূন্য হবে? দেখুন সেটা এখন ডিপেন্ড করছে বিজেপি কিভাবে আমাদের মানুষের মধ্যে শিক্ষাটা আনবে, এটাতে এখনো বিজেপি তো আমাদের রাজ্যতে ঢোকেনি। তবে আশা করছি যদি বিজেপি ঢোকে বিজেপি তো অন্য নিশ্চয়ই রাজ্যে তো ঢুকে আছে, অন্য রাজ্যে তো শাসন অন্য করছে রাজ্যে তারা, সেখানে সেখানে আমি তো বলছি আমি টোটাল ব্যাপারটা সেখানে ক্ষমতা
আমরা সোশ্যাল মিডিয়া বারবার আমাকে দেখতেছি। বলতে আমি আপনার কথাটা শুনুন, আমি আপনাকে বলতে দিন। মেন হচ্ছে আমাদের এই রাজ্যের আমাদেরটা না, আমাদের সমাজ ব্যবস্থা এটা এইভাবেই করা হয়েছে, এটা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা। দেখবেন সে বিজেপি হোক তৃণমূলই হোক, এটা হচ্ছে টোটাল মানসিকতা। মানে ব্যাপারটা হচ্ছে এটা শুধু বিজেপি বা তৃণমূল বা সিপিএম বলে এটা দোষ দিলে হবে না, এটা হচ্ছে সে সিপিএম এর সময় কি ধর্ষণ হয়নি, সিপিএম এর সময় হয়েছে, ঠিক কি না? দেখুন শুধু শুধু যে তৃণমূলের সময় হচ্ছে বা বিজেপির সময় হচ্ছে না, বা আপনার সিপিএম এর সময়ও কিন্তু অনেক ধর্ষণই হয়েছে, ঠিক আছে? তো হুম। সেই সময় আজকে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এটা হচ্ছে মানসিকতা থেকে আসছে মানুষের। কারণ হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থাটা হচ্ছে এখনো ঠিক সেই পুরুষতান্ত্রিক। জায়গায়। দেখুন সেটা হচ্ছে এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, দেখবেন এখনো দেখবেন মায়েরা বলে ছেলে হলে সোনার আংটি দেখা, ছেলের যতই পুরুষত্ব নিয়ে আপনি প্রশ্ন করুন, ছেলের পুরুষত্ব নিয়ে প্রশ্ন করা যাবে না, কিন্তু নারীকেই সবসময় কি হতে থাকে আমাদের সমাজে পর্যুদস্ত হতে হয়। যেটা হচ্ছে আমাদের সমাজে এটা হচ্ছে মানে এটা হচ্ছে কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ। আমাদের সমাজটা হচ্ছে বরাবরই এখনো মেন্টালিটি দেখবেন, যত শিক্ষিতই হোক না কেন, হুম। একটা মেয়ে কিন্তু কখনো ছেলের মাথায় সিঁদুর দেবে না। একটা ছেলেই সবসময়, মেয়েটা হয়তো প্রচুর শিক্ষিত, প্রচুর দেখবেন যতই হোক না কেন, তবু সে কিন্তু কোথাও গিয়ে মানে আমাদের এই পুরুষই মেয়েকে স্বীকৃতিটা দিচ্ছে। তার মানে ঠিক কি বুঝলাম। তার মানে সেখানে এই পুরুষতান্ত্রিক সমাজের ব্যবস্থাতে পুরুষ চেষ্টা করে সবসময় নারীকে কি মানে করতে রাখে। মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনি বলতে পারবেন না যে বিজেপি এলেই যে নারী হ্যাঁ, এটা নির্যাতন আমি শূন্য আমি হয়ে যাবে, পুরোপুরি কখনোই গ্যারান্টি। বলতে পারবেন সেখানে না। আমি কারণ বিজেপিতে ঘুঘু জয়েন, যায় আমি কি ঘুঘু বলছি, যায় আমি ঘুঘু আসে। অনেক জায়গায় হয়েছে, আমি দেখেছি সেটা। আমি এই দেখুন, আমি বিজেপি জয়েন করতে পারি, তাই হুম। বলে যে আমি একেবারে, দেখুন আমি আমি বাস্তবটা বলি, আমি সবসময় দেখুন একটা কথা বলি, আমি সবসময় যেটা বলি সেটা হচ্ছে বাস্তবটা বলি। সেটা হ্যাঁ, তবে চেষ্টা করা হবে, এইটুকু বলতে পারি, বিজেপি যদি আসা হয় পরবর্তীকালে আমরা চেষ্টা করব যাতে নারী নির্যাতন না হয়। তার জন্য আমরা বিভিন্ন রকম, তবে বিজেপি রাজ্যগুলোতে আপনি যেরকম বলছেন যে হচ্ছে, কিন্তু যখন দিল্লির মেয়েটাকে যখন ধর্ষণ করা হলো, বিজেপি কিন্তু রাজ্যে কিন্তু আজকে সেই সঙ্গে সঙ্গে তাদেরকে ধরে প্রপার পানিশমেন্টও দেওয়া হলো। দেখলেন ঠিক না যেটা মানে দিল্লির কেসটা, যেটা মোদ্দা হ্যাঁ, দেখুন মোদ্দা বিজেপি এখন এটা হচ্ছে মানুষের মানসিকতার উপর। দেখুন এখন কোন মানুষ কখন কিভাবে করবে সেটা তো সবার আমাদের হাতে হ্যাঁ, কন্ট্রোলে থাকে। অর্থাৎ অর্থাৎ ম্যাডাম মোদ্দা কথা, সরকার এসে কিছু করতে পারবে এটা কোনো রকম ভাবে বলা যাবে না। বলা যাবে না। একটা জিনিস সাধারণ করা মানুষ যেতে যদি পারে, আমরা আমরা সেটা সেইখান থেকে প্রত্যেকটা স্কুল বা কলেজে এগুলো, ওই জন্য সেক্স এডুকেশনটা চালু করা দরকার আমার মনে হয়, প্রত্যেকটা জায়গায়, যাতে বাচ্চাকে ছোটবেলা থেকে সেই ট্রেনিংটা দেওয়া দরকার, যাতে ঘরের মা যদি ঠিক প্রপার, ঠিক দেখুন আজকে দেখবেন যখন প্রপার সেক্স এডুকেশনের ট্রেনিংটা পাবে, ভালো হুম করে শুনুন, মানুষের হুম যখন কোনো অ্যাওয়ারনেস থাকে না, সেই অ্যাওয়ারনেসটা মানে কি বলবো, সেই অ্যাওয়ারনেস না থাকার জন্য সে অজ্ঞানতা, মেন হচ্ছে সবকিছু কেন সে খারাপ কাজ করে, সে ঠিক যখন ইগনোরেন্স হচ্ছে, ব্যাপারটা ঠিক ভালো করে সেই ইগনোরেন্সটাকে আপনাকে দূর করতে হবে। সব প্রবলেমের একটাই কারণ, আমরা হচ্ছে অজ্ঞান যখন থাকি। ঠিক আপনি যখন সেই জায়গায় যখন আপনি নলেজটা পাবেন, রাইট নলেজটা পাবেন, আজকে কি হয় দেখুন, এই যে কোনো এই যে সেক্সুয়াল কাজগুলো কি পশুরা করে, ভালো করে শুনুন, সমস্ত পশুদের মধ্যে এই প্রবৃত্তিটা থাকে যে ওরা হচ্ছে মানে অবাধ সেক্স করা, যেটা বুঝতে পেরেছেন না, অবাধ ঠিক ঠিক সেক্স একমাত্র ঠিক পশুদের মধ্যে থাকে। ঠিক ঠিক এইবার আমাদের মধ্যে যখন কি হয়ে থাকে, যখন একটা বাচ্চা ছোটবেলা থেকে পর্নোগ্রাফি দেখে, তুমি হুম বাচ্চাটাকে আমরা আগেই বলে দিই এই তুমি পর্নোগ্রাফি কিন্তু কেন দেখবে না, হুম সেটা বাচ্চাটাকে কিন্তু বোঝানো হয় না। যে ঠিক একটা যদি দেখবেন আমাদের, এটা আমাকে এটা বলতে নেই, এটা কিন্তু আমি ভালো টপিক ইউজ করছি, যখন দেখবেন বাচ্চাটা যখন পর্নোগ্রাফি দেখছে, সঙ্গে সঙ্গে দেখবেন বাবা মা এসে দেখবেন বকা দিচ্ছে, এই তুই এসব নোংরা ভিডিও দেখবি না, তুই এই করবি না সেই করবি না। বাবা মা দেখবেন আগে বাচ্চাটাকে উপর না মানে হাজার একটা তাদের রেস্ট্রিকশন ইম্পোজ করে দিচ্ছে। এবার বাচ্চাটা তো সে বুঝতে পারছে না, আর দেখবেন যে কোনো বাচ্চাকে যদি কোনো জিনিস বারণ করেন সে আগে সেটা করবে, হুম ঠিক কি না? দেখবেন কোনো হুম বাচ্চাকে হুম যদি আপনি বারণ করেন যে এই জিনিসটা তুই বাবু করবি না, সে দেখবেন আগেই সঙ্গে সঙ্গে সেটা করবে। তার হুম মানে সে কি থাকছে, তার তো সেটা আবার কিউরিসিটি বেড়ে গেল, সে ঠিক ভাবছে যে আমি কেন করবো না। কিন্তু তাকে যদি সাইন্টিফিক্যালি বোঝানো হয় যে দেখো আজকে আমরা যখন ওই জিনিসগুলো দেখি, তখন আমাদের শরীরের মধ্যে যে ডোপামিন হরমোনটা থাকে, সেই ডোপামিন হরমোনটা আমাদের হু করে বেড়ে যাচ্ছে, তাই তো ডোপামিন। হুম এবার হুম ডোপামিন ফ্লো যদি বেড়ে যায়, তখন তুমি ভীষণ ভাবে এক্সাইটেড হচ্ছ, আর তুমি হুম যখন অতিরিক্ত এক্সাইটেড হয়ে যাচ্ছ বা আউট অফ এক্সাইটমেন্ট তুমি যখন কাজ করবে, তখন তোমার কিন্তু তুমি লজিক্যালি তোমার ইন্টালেক্ট, ভগবান যেটা তোমার একমাত্র গিফট দিয়েছে হিউম্যান বিং এর, সেটা হচ্ছে ইন্টালেক্ট, সেই ইন্টালেক্টটা তখন তোমার কাজ করবে না। তখন তুমি লজিক্যালি তোমার থিঙ্কিং পাওয়ারটা চলে যাবে, তখন তুমি কি করবে, তখন তুমি পশুর মতো আচরণ করবে। বোঝা গেল কি ঠিক বললাম? ঠিক তাহলে এবার সেই জিনিসটা সে যদি জানতে পারে, সে তখন বললো ও তার মানে এটা দেখলে আমার এক্সাইটমেন্ট বাড়বে, ডোপামিন বাড়বে, ডোপামিন বাড়লে আমার কি হবে, এক্সাইটমেন্ট বাড়বে, হুম এক্সাইটমেন্ট বাড়লে আমার লজিক্যালি থিঙ্কিং পাওয়ারটা কমে যাবে। সে হুম তখন সেটা বুঝে গেল, সে তখন ওটাকে, সে যদিও বা দেখে, সে নিজেকে কন্ট্রোলে রাখতে পারবে,
কথাটা ঠিক। বুঝতে পারলে কি বলে? হ্যাঁ, তা সেই শিক্ষাটা তো প্রপারলি আমাদের কি সেক্স এডুকেশনটা তো বাচ্চাদের তো দেওয়া দরকার। অ্যাওয়ারনেস আমার মনে হয় বিজেপি গভর্নমেন্ট আসলে আমি আশা করব সেই হুম, জিনিসটা মানে প্রপার সাইন্টিফিক্যালি, মানে আমি বলতে চাইছি যে এমনি হাবিজাবি ভাবে না, হুম, হুম, প্রপার সাইন্টিফিক্যালি যদি এটা দিতে পারে, আমার মনে হয় সেই ক্ষেত্রে আমাদের সমাজকে আমরা অন্যভাবে একটু ভাবে আমরা গড়তে পারি। কারণ এই সবকিছু আজকে মানুষের ল্যাক অফ নলেজ বা ল্যাক অফ মানে কি বলবো মানে মানে মানুষ যেহেতু ইগনোরেন্স, মানে পিপল লাভ টু হুম, এনজয় দ্য ব্লিস অফ ইগনোরেন্স। হুম, হুম, ঠিক আছে, হুম, এটা আমরা কি আমরা সবাই অজ্ঞানে থাকতে পছন্দ করি। ঠিক আছে, তাহলে ওই জন্য আমরা কি নিজেকে ডেভেলপ করতে চাই না। এবার সেটা আমরা কি করি, সেই স্টিরিওটাইপ থট প্রসেসে আমরা চলে আসি। ঠিক, স্টিরিওটাইপ থট প্রসেস মানে যেটা আমাদের বাবা মা যেটা বলেছে তুই এটা মানে আমরা র্যাশনাল থিঙ্কিংটা থাকে না ঠিক। আজকে। আপনি যদি দেখেন সেই র্যাশনাল থিঙ্কিং পাওয়ারটা আজকে চলে গেছে, কেন হুম, বলুন তো? সেটা হচ্ছে আর সেকেন্ড হচ্ছে সেই র্যাশনাল থিঙ্কিং যদিও বা স্কুল কলেজে পড়ে, সেটা কিন্তু মানুষ ডেইলি লাইফে কিন্তু অ্যাপ্লাই করে না। ঠিক। ডেইলি লাইফে কিন্তু মানুষ আজকে অ্যাপ্লাই করে না। আপনি যদি দেখেন আজকে বলুন না আচার্য প্রফুল্ল চন্দ্র মানে যিনি বেঙ্গল কেমিক্যালের যিনি ফাউন্ডার, হুম, তাই তো? উনি হুম, হ্যাঁ, হ্যাঁ, আচার্য আচ্ছা উনি যখন সায়েন্টিস্ট, উনি প্রথম কি করেছিলেন, উনি সোলার এক্লিপস লুনার এক্লিপস সায়েন্টিফিক্যালি এক্সপ্লেইন করেছিলেন হুম, যে আগে কি করা হতো, বলা হতো যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয় কারণ রাহু বা কেতু গ্রাস করে বলে। এটা আমাদের সমাজ তখন হুম, এই হুম, জিনিসটাকে মানে কি বল মানে এই হ্যাঁ, ধারণাটাকে মানুষের মধ্যে ধারণা ছিল। ঢুকিয়ে দিয়েছিল। হ্যাঁ, তার পরবর্তীকালে উনি কিন্তু যখন বলতেন যে মানে সমস্ত বিজ্ঞানীরা কি করছে আসছেন, হুম, যারা সায়েন্স পড়তে আসে, হ্যাঁ, যারা সায়েন্স পড়তে আসে উনি তাদেরকে সাইন্টিফিক্যালি এক্সপ্লেন করতো। এক্সপ্লেন বলছে করতে। তারা সব বুঝতো, হুম, বুঝে টুঝে গিয়ে তারা কি করতো সমস্ত কিছু জিনিসটা বুঝতো, যখন দেখছেন যে রাহু কেতু কি মানে ট্রানজিট গুলো কিভাবে হচ্ছে, ঠিক, শ্যাডোটা কিভাবে পড়ছে, সেগুলো উনি যখন মানে সাইন্টিফিক্যালি মানে উনি এক্সপ্লেন করতেন এক্সপ্লেন করতে। how eclipse are caused. After that, হুম, these people only would know. They, when the procession would come out, these people only the first one to go and join the procession. ঠিক, ওরা কি করতো, কঞ্চ গুলো করতো মানে শাঁখ বাজাতো, তারপর হচ্ছে আপনার ওই প্রসেস। তার মানে কি হ্যাঁ, এরা হ্যাঁ, এডুকেটেড, এরা হচ্ছে এদের নলেজ আছে, কিন্তু এরা কি এদের ডেইলি লাইফে সেই নলেজটার অ্যাপ্লিকেশন নেই, বুঝতে তাহলে রিফ্লেকশন হ্যাঁ, নেই। ঠিক। তাহলে সাধারণ মানুষ এইটুকুই আশা করে যদি বিজেপি শাসিত রাজ্য হয় তাহলে হ্যাঁ, এটার জন্য এটা পদক্ষেপ আমি আমি নিশ্চয়ই সেটা প্রপোজাল দেবো যে যাতে সাইন্টিফিক্যালি আমাদের সমাজ ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থাটাকে যেন চেঞ্জ করা হয়। মানে আমি সেটা একটা ঠিক। চাই যেটা সাইন্টিফিক্যালি, আমি বারবার বলবো যাতে সাইন্টিফিক্যালি মানে আমি যেটা বলতে চাই দেখুন, মানে শুধু তাই না, সেটা অ্যাপ্লিকেশন আজকে এই যে আমাদের রাজ্যে যে কেন যে সব থেকে বড় কথা আমাদের দেখবেন যে তিনটে যোগা আছে, হুম, মানে রাজযোগ আছে যেটাকে বলা হয় থাকে কর্মযোগ, তারপর আপনার জ্ঞান জ্ঞানযোগ আর হচ্ছে বলুন না কর্মযোগ, জ্ঞানযোগ আর হচ্ছে আপনার ভক্তিযোগ। ঠিক আছে, হুম, তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ যোগ হচ্ছে জ্ঞান যোগ। কেন বলা হয় থাকে, কারণ মানুষের মধ্যে মানুষের যখন ঠিক। যখন তার মধ্যে রাইট জ্ঞান আসবে, রাইট নলেজ আসবে, তখনই সে কি তখন সে করতে পারবে খারাপ না, ঠিক, তখন সে ঠিক কর্ম করতে পারবে। তার আগে ঠিক, কিন্তু ঠিক কর্ম করতে পারবে না, কারণ কর্মযোগের আগে হচ্ছে জ্ঞান যুগ। আপনাকে জ্ঞান ওই জন্য ওটাকে বলা হয় থাকে রাজযোগ। সব ঠিক। থেকে বড় রাজযোগ হচ্ছে জ্ঞান যোগ। ঠিক আছে, তা আপনার মধ্যে যখন জ্ঞান লাইট যখন আপনি পাবেন তখনই তো আপনি রাইট কর্ম করতে পারবেন, অবশ্যই ঠিক বাস্তব না? সত্য কথা। ঠিক আছে ম্যাডাম, এটা শুধু বিজেপি তৃণমূল বলে না নয়, না আমি না যে না 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 আমি না তো এটা না ওভারঅল বলছি, মানে ওভারঅল জিনিসটাকে এটা হচ্ছে টোটাল সিস্টেমটাকে আপনাকে চেঞ্জ সিস্টেম করতে হয়। আপনি সিস্টেমটাকে সিস্টেম, ব্যাখ্যা করলেন, হ্যাঁ ধন্যবাদ। আমি সিস্টেমটাকে বললাম যেটা। আচ্ছা ম্যাডাম, আমার হুম, 4 নম্বর প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে ইউটিউব একটা চ্যানেল আছে বং টিভি, রোজিনা হ্যাঁ, রহমান। হ্যাঁ, এটা সোশ্যাল মিডিয়া একটা ছড়িয়েছে পাঁশকুড়া কোনো একটা জায়গাতে বিজেপির হয়ে ভোটে দাঁড়াবে। আচ্ছা। আমার প্রশ্ন, বিজেপি থেকে এরকম কোনো অফার কি আপনার কাছে আছে ভোটে দাঁড়ানোর জন্য? দেখুন না, প্রথম কথা আমি নিজে ব্যক্তিগতভাবে বলি, মানে যেটা বিজেপি থেকে আমি সত্যি কথা বলতে গেলে হুম, আমি কিন্তু একটু আপলিটিক্যাল পার্সন, আমি হুম, নিজে থেকেই বলছি, মানে আমি হুম, কিন্তু অরাজনৈতিক। ঠিক আছে, হুম, এখন হয়তো আমি রাজনীতির কালারে ঢুকেছি, তার কারণ হুম, হচ্ছে আমি যেহেতু অভয় প্রোটেস্ট করেছি তখন কিন্তু আমাকে শাসক দল অলরেডি টার্গেট করে হুম, রেখেছিল, হুম, বুঝেছো? আমি হুম, ওদের টার্গেট ছিলাম। ঠিক ঠিক আছে, ঠিক। সেটা আমি বুঝতেও পেরেছিলাম, হুম, যেটা ওরা আমাকে যে কোনো মোমেন্টে উড়িয়ে দিত, সেটা আমি বুঝতেও ঠিক। পেরেছিলাম। তা সেই ক্ষেত্রে এখন দেখুন রোজিনা রহমান আজকে ওখানে দাঁড়াচ্ছে কি না দাঁড়াচ্ছে সেটা আমি বলতে পারবো না। আমার কাছে এটা আমাকে ওরা সোশ্যাল এখনো, মিডিয়া একটা ঠিক মানে আছে একটা দেখুন খবর এগুলো তো আছে। লোকে বেরা, আমার কাছে হ্যাঁ, এরকম কোনো খবর আমার আছে। আমার কাছে এরকম কোনো অফার এখনো পর্যন্ত ঠিক আসেনি। ঠিক। আর আচ্ছা। আমি আরেকটা কথাও বলে রাখি, ব্যক্তিগতভাবে আমি কিন্তু কখনো ভাবে এই রাজনীতিতে আমি আসতে চাই না, কারণ হচ্ছে আমি চাই না আমার সাকসেসটা
কারোর দেখুন, আমি তো অভয়ের বিচার থেকে, মানে অভয়াকে যেহেতু যখন ওরকম মারা হয়েছে সেই প্রোটেস্টটা প্রতিবাদ করে তো আমার তো আজকে উত্থানটা হলো, ঠিক মানে যেহেতু বাংলার মানুষ আমাকে ওখান থেকে ঠিক বেশি তাই। আগেও চিনতো, কিন্তু বাট এখান থেকে বেশি আমাকে চিনেছে, ঠিক কি না? ঠিক তা ঠিক সেখান থেকে আমি ব্যক্তিগতভাবে চাই না যে আপনি যদি বলেন যে সুচিত্রা তোমার বলিউডের সিনেমা বেরোক, বা তুমি ঠিক। হয়তো তুমি অন্য কোনো লাইনে তুমি যাও, বা আমি সত্যি কথা বলতে গেলে আমি আমি অ্যাকচুয়ালি খুব হোমলি পার্সন। হুম আমি এই মোমেন্টে আমি বিয়ে করে আমি সেটেল হতে চাই, আমি একদম হুম পরিষ্কার গল্প ঠিক। বলছি। মানে হুম আমি নিজের দিকে কিন্তু ব্যক্তিগতভাবে রাজনীতিতে আমি আসতে চাই না। আর আমি চাই না যে আমার সাকসেসটা কারোর পেনের ওইখান থেকে আসুক। মানে যেহেতু অভয় যেহেতু অত কষ্ট পেয়ে মরেছে, ঠিক আমি তার জন্য দেখুন, আমি তো প্রতিবাদ করেছিলাম নিঃস্বার্থভাবে, আমি তার কোনো ঠিক যে হ্যাঁ বাবা পোস্ট পাবো বলে পাবো বলে সেটা তো করার জন্য তো আমি করিনি। তা আমি সেটা ব্যক্তিগতভাবে আমি চাই না যে আমার সাকসেস, আমি সত্যি বলছি, আমি ভগবান কেদারনাথের কাছে একটাই প্রেয়ার করছি, যাতে আমি চাই না যে এরকম আমার কোনো সাকসেস আসুক এরকম কারোর পেনে। হ্যাঁ, এখন যদি অভয়ের বাবা মা যদি দাঁড়ায়, যদি আমি চাই অভয়ের বাবা মা যদি, এটা আমি আপনাকে ব্যক্তিগতভাবে এটা আমার বলছি, এটা আমার নিজস্ব মত, হুম মানে অভয়ের বাবা মাকে যদি দাঁড় করানো হয় বা অভয়ের বাবা মা যদি কোনো কনস্টিটিউন্সি যদি লড়াই করে, তখন সেই ক্ষেত্রে আমি একটা ভেবে দেখবো চিন্তা যে ভাবনা ঠিক করবেন। আছে, ঠিক মানে চিন্তা ভাবনা করবো। নাহলে আর আমাকে বিজেপি থেকেও এরকম কোনো অফার দেওয়া হয়নি এখনো পর্যন্ত। আর সেকেন্ড হচ্ছে, আমি নিজে ব্যক্তিগতভাবে বারবার বলছি, আমি কিন্তু নিজের ভিতর থেকে আমার ইনার কনসার্ন এটা চাইছে না যে মানে আমি মানে কারোর ওই পেনের উপর আমি আমি সাকসেস, দেখুন জীবনে সবাই চায় সাকসেসফুল হতে, ঠিক ঠিক। কি না? মানে হুম প্রত্যেকেই চায় হুম যে আমিও চাইবো, আপনিও হুম চাইবেন, প্রত্যেকেই হুম চায় সাকসেসফুল হতে। হুম ঠিক। প্রত্যেকটা মানুষ হ্যাঁ ইন্ডিভিজুয়াল চায় সে জীবনে সফলতা পেতে, কিন্তু আমি চাই না যে আমার সফলতাটা আসুক কারোর পেনের উপর বেস করে। মানে যে ঠিক মেয়েটা অত কষ্ট করে সেখান থেকে আমি প্রতিবাদ করেছি সেটা থেকে, সেইটার উপর বেস করে, মানে আমি চাই না আমার ওখান থেকে, আমি বলছি তো আমার সাকসেস যদি এখন আমি বলিউডে কোনো সিনেমা পাই বা কোনো ইয়ে হয় আমি নিশ্চয়ই করবো, কিন্তু আমি চাই না আমার ওই জায়গা থেকে আমার সাকসেসটা আসুক। ঠিক আছে ম্যাডাম, আমি আমার নিজের পার্সোনাল। ব্যক্তিগত। ঠিক ঠিক। ম্যাডাম, সোশ্যাল মিডিয়ায়, এটা আপনাকে সম্পূর্ণ আমার পার্সোনাল কোশ্চেন, সোশ্যাল মিডিয়ায় কোনো একটি চ্যানেল, নাম নিচ্ছি না আমি, আপনাকে ফোন করে ধমকি দেয়, সে ভিডিও ভাইরাল হয়েছে। আমি কার কথা বলছি সেটা আপনি অবশ্যই বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, আমি একজন বুঝতে পেরেছি। একজন সাংবাদিক হয়ে একটা মানুষকে এইভাবে ধমকি দেওয়া যায় কি? প্রথম আইনত কথা এর কোনো বলে রাখি, এক সেকেন্ড, আইনত এর কোনো স্বীকৃতি আছে কি? এই ব্যাপারে আপনি এই চ্যানেলের প্রতি কোনো আইনত ব্যবস্থা নিয়েছেন কি? প্রথম কথা আমি একটা কথা বলে রাখি, যিনি ফোন করেছেন আমি মনে করি উনি একটা অ্যান্টি সোশ্যাল বা একটা গুন্ডা, এছাড়া উনি আর কিছুই না। উনি হচ্ছেন শাসক দলের একটা হচ্ছে পৃষ্ঠপোষকতায়, ভালো করে শুনুন। প্রথম কথা, যে প্রপার সাংবাদিক হবে সে কিন্তু আগে আপনার পারমিশন নেবেন। এই যে আপনি আমাকে আজকে, আপনি কিন্তু আমাকে করার আগে, মানে ইন্টারভিউ নেওয়ার আগে আপনি কিন্তু আমাকে যে টেলিফোনে দিলেন, ম্যাডাম আপনি আমাকে একটা ইন্টারভিউ দেবেন, ঠিক আপনি কিন্তু আমাকে একটা পারমিশন নিলেন, ঠিক কি না? ঠিক ঠিক আমি আপনাকে পারমিশন দেওয়ার পর তারপর আপনি আমার ইন্টারভিউটা আপনি ঠিক নিচ্ছেন, সেটাই ঠিক হওয়া কি না? উচিত। আর আর এবার আপনি আমার এই রেকর্ডটা আপনি পাবলিশ করতেই পারেন, ঠিক কি না? ঠিক। প্রথম কথা, উনি আমার কনসেন্ট ছাড়া, এক হুম নম্বর, উনি আমার কনসেন্ট ছাড়া আমার কল রেকর্ড উনি পাবলিক করেছেন, যেটা হচ্ছে তার মানে ওনাদের শিক্ষাগত যে জায়গাটা বুঝতেই পারছেন। মানুষ সেটা যদি প্রপার, যদি শিক্ষিত লোক হতো তাহলে সে প্রপার শিক্ষিত সাংবাদিক হতো, সে যদি প্রপার সাংবাদিক হতো, হুম, কথা বুঝতে পারছেন, তাহলে সে হ্যাঁ কখনোই এই জিনিসটা করতেন না। হুম সেকেন্ড, যেটা উনি বলেছিলেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমি নাম করে বলছি, হুম যে উনি বলেছিলেন যে আমি মাগি বলেছিলাম বলে, তাই ওনাদের খুব দুঃখ পেয়েছেন। ওনারা এতটাই অশিক্ষিত, আমি তো বলেছিলাম যে তাহলে ওনারা কোর্টে কেন গেলেন না? প্রথম হুম কথা, যদি ওনাদের হতো ওনারা আমার নামে মানহানি মামলা লাগাতে পারতেন, ঠিক কিনা? আমি ঠিক আর প্রথম কথা, বাংলা ভাষাতে আপনারা প্রত্যেকের ঘরে কিন্তু গুগল আছে, ঠিক আছে? ঠিক। প্রত্যেকের হাতে এখন কিন্তু অ্যান্ড্রয়েড ফোন আছে। হুম আপনারা যদি মাগি কথাটা দেখেন, মাগি কিন্তু এই কথাটা এসছে মাগু থেকে বা মৈগি থেকে এসছে, ঠিক আছে? ঠিক ঠিক যেটা ঠিক। হচ্ছে একদম। দাঁড়ান বলতে দিন আমাকে, মৈথিলি ভাষা থেকে এসছে। হুম মৈথিলি ভাষায় বাংলা কিন্তু অনেক শব্দ এসছে যেটা হচ্ছে মৈথিলি ভাষা থেকে, ঠিক হুম আছে? আপনি যদি চর্যাপদ দেখেন, হুম চর্যাপদেও দেখবেন অনেক, আপনি বঙ্কিমচন্দ্র দেখুন, আপনি শরৎচন্দ্রের পল্লী সমাজ দেখুন, হুম তারপর রবীন্দ্রনাথের লক্ষ্মীর পরীক্ষা দেখুন, বৈকুণ্ঠের খাতা দেখুন, হুম ঠিক আছে? এখানে একাধিক জায়গা রবীন্দ্রনাথ কিন্তু মেয়েকে মাগি বলে সম্বোধন করছেন। হুম আপনি যারা বাংলা প্রপার জানে আমার মনে হয়, তার মাগি কিন্তু কখনো আগেকার ওটা নারীর প্রতিশব্দ ছিল। ভালো করে হুম শুনুন, ঠিক মাগি কথাটা ছিল হচ্ছে নারীর প্রতিশব্দ, মানে হচ্ছে সিনোনিমিয়াস ওয়ার্ড, ইংলিশে যদি ঠিক। বলি সেটা হচ্ছে সিনোনিমিয়াস ওয়ার্ড ফর ওম্যান, ঠিক আছে? হুম হুম ওটা হচ্ছে আগে, ওটা আর ওটা আদর করে ডাকা হতো তাকে, যদি হুম বলে না এই মাগি তোর গল্প আমি শুনতে পারবো না। হুম এখন ওটা কি হয়েছে, এখন বর্তমানে এটা আমাদের এটা
একটা অশালীন ভাষাতে পরিণত হয়েছে। কিন্তু ঠিক, একদম অরিজিনালি ঠিক। মাগে এটা এখন এখন হ্যাঁ, সেখানে তার আগে যদি আমি একটা অন্য ওয়ার্ড ইউজ করতাম, মানে আরো দুটো ওয়ার্ড যদি ইউজ করতাম, তখন ওটা গালাগালি হতো, বুঝতে পেরেছেন? ঠিক, তখন আমি ঠিক। ওটাকে ওনাকে বাজে বাজে ইঙ্গিত দিচ্ছি। কিন্তু কথাটা আমি কিন্তু একদম বারবার বলছি যে মাগি কিন্তু কথাটা কিন্তু আপনারা বলতে তো ওরা সবার হাতে ডিকশনারি আছে, তো গুগল আছে, চেক করে নিয়ে ঠিক, নিতে পারে। ঠিক। এখন এটা বর্তমানে ওটা ওনাদেরও দেখুন, ওনাদেরও তো একটা দেখুন, ওনারা হয়তো না জেনে হয়তো আমাকে ফোন করেছে, দেখুন সেটা হতেই পারে। সেটা উনি আমার সম্পর্কে এখন উনি এখন প্রত্যেকেই চায় দুটো ভিউজ কামাতে, আমাকে ঠিক, দিয়ে ভাইরাল করে ওনারও যদি দুটো পেট চলে, সত্যি কথা ঠিক, বলতে, তাতে আমি সেটাতে কিছু মাইন্ড করবো না। কেন ঠিক, বলুন তো? দেখুন, আমি যদি কারোর উপকারে আসি, ওদের ওরা বিরোধী দল, মানে ওরা শাসক দল হলেও কি হবে, ওদেরও তো ইনকাম করতে হবে না, ব্যাপারটা ভালো করে ঠিকই ঠিক। বুঝতে। যেমন আপনাকে আমি ঠিক, ফোন করে নিচ্ছি হ্যাঁ যে আমার দেখুন, ভিউজটা। হ্যাঁ তাহলে এবার হ্যাঁ, দেখুন, ঠিক। এবার দুটো দুটো প্রত্যেকটা মানুষই চায় তাদের দুটো ভিউজ কামাতে, দুটো পয়সা কামাতে। কেউ নেগেটিভ ভাবে, কেউ কেউ পজিটিভ ভাবে। পজিটিভ ভাবে, ওটা আমি আনএফেক্টেড। দেখুন, আপনি যখন পাবলিক ফিগার হয়ে যাবেন, তখন আপনাকে নিয়ে আপনাকে 10টা লোক ভালো বলবে, আপনাকে মানে আপনার ব্যাপারে আপনি মানে 10টা লোক আপনাকে ভালো বলবে, 10টা লোক আপনাকে কিন্তু খারাপ বলবে। তা আপনি এখন এই নিয়ে যদি মন খারাপ করে বসে থাকেন, সেটা ঠিক। আসলে বোকামি। কারণ হুম, দেখুন, শাহরুখ, লতা মঙ্গেশকরের গান অনেকের ভালো লাগে, আবার অনেকের হুম, আশা হুম, ভোসলেকে বেশি ভালো লাগে, ঠিক কি না? সুতরাং আমাকে যে সবার ভালো লাগবে তার কিন্তু কোনো মানে নেই। একটা আপনাকে বুঝে নিতে ঠিক, হবে ঠিক, যে আমাকে যে সবার, প্রত্যেকটা মানুষের যে আমাকে ভালো লাগবে, সেটা কিন্তু একদমই নয়। সেটা আমি এটা আর আমি এই জিনিসটা কখনো কোনো মানুষের কাছ থেকে এক্সপেক্টও করি না। যে আমি প্রথম কথা চাই না যে আমাকে প্রত্যেকে ভালোবাসুক। কারণ এই জিনিসটা, এটা চাওয়াটাই রং, ঠিক কি না? কারণ হুম। প্রত্যেকে আপনাকে পছন্দ করবে বা আপনাকে ভালোবাসবে। আর দেখুন, একদম অবশ্যই। দেখুন আমারও যেমন ফ্যান ফলোয়ার আছে, তেমনি মুখ্যমন্ত্রীরও সাপোর্টার ঠিক, প্রচুর ঠিক, রয়েছে, ঠিক, ঠিক কি না? সুতরাং ওনারও যারা ওনার দলের রয়েছে, তারা তো ওনাকে সমর্থন করছে বলেই তো, তাই জন্য উনি আজকে ঠিক, মুখ্যমন্ত্রী হয়ে আছেন না? ঠিক, আবার ঠিক, যারা আমাকে সমর্থন করছে, তার মানে তাদের সাথে দেখুন, প্রত্যেকের থটের আলাদা, প্রত্যেকটা মানুষ তার থটেতে ঠিক। আলাদা, বিচার চিন্তা ভাবনা আলাদা হয়। এবার যার সাথে যার চিন্তা ভাবনা মেলে, তারা বলে না, বার্ডস অফ সেম ফেদার আর ফ্লক ঠিক। টুগেদার। মানে যার যেরকম একই ধরনের মানুষ হ্যাঁ, চিন্তা ভাবনা হলে, তারা একসাথে তখন তাকে সাপোর্ট করবে। এটা তো নিয়ম না? সেই থেকেই তো দল গড়ে উঠছে না? হ্যাঁ, এখানে একটা কথা আমি যেটা আপনাকে প্রশ্ন করলাম, ভবিষ্যতে যদি আপনাকে এই ধরনের কোনো হুমকি আবারও দেওয়া হয়, আপনাকে ফোনে অশালীন ভাষা ইউজ করা হয়, আমি বলবো অশালীন ভাষা একটা নিউজ চ্যানেলে বলছি বলে তাকে ধমকি দেওয়া, তা আপনি কি কোনো ব্যবস্থা নেবেন বলে কি মনে করেছেন দেখুন, আগামী দিন? না না, একটা কথা বলি শুনুন। আমি প্রথম কথা, আমি কোনো আনলফুলি কাজ করিনি, 1 নম্বর। হুম, যদি আমি আনলফুলি কোনো কাজ করতাম, তাহলে আমি তো আমার নিজের জায়গায় জানছি আমি কারেক্ট আছি। আর দেখুন, উনি ঠিক, ধমকায়, পাবলিক তো আর বোকা নয়। আজকে দেখুন, আজকে পাবলিক ওনাদের কেসটা সব বুঝে গেছে। হুম, এই যে অভয়ের কেসে, অভয়কে কিন্তু আজকে বিচার দিল না। ভালো করে ঠিক, দেখুন, পাবলিক কি বুঝতে পারছে না? পাবলিক বুঝে গেছে। সেকেন্ড, দেখুন উনি যে আজকে, এই যে আজকে কোনো রাজ্যে কোনো চাকরি নেই, এতগুলো ডিএ মামলা পড়ে রয়েছে। দেখুন, আমি বেসিক কথা বলছি, আমি হুম, কিন্তু ওই কোনো বিজেপির হয়ে বা আমি সিপিএম এর হয়ে বা আমি জাস্ট পাবলিকের হয়ে কথা বলছি, যে ঠিক, কোনো এতগুলো মানুষের ডিএ বাকি রয়েছে, ঠিক আছে? সিভিক ভলেন্টিয়ার যারা উনি দিয়ে চালাচ্ছেন, সিভিক ভলেন্টিয়াররা সমানে আমাকে ফোন করে বলে, জানেন, যে দিদি আপনি আমাদের হয়ে কিছু বলুন, আমাদের কোনো ইনক্রিমেন্ট নেই, আমাদের লাইফটা পুরো, আমাদের ডিউটি করানো হয়, আমাদের ওভারটাইম করানো হয়, কিন্তু আমাদের লাইফটা পুরো স্ট্যাগনেন্ট হয়ে গেছে। তাহলে তারাও হুম, কমপ্লেন করছে। আচ্ছা, ঠিক, যারা চাকরিজীবী তারাও করছে। পুলিশটা আমাকে কত বলেছে যে আমাদেরকে জানেন না কিরকম ভাবে আমাদের উপর টার্গেট দিয়ে দেওয়া হচ্ছে, যেরকম ভাবে আমাদেরকে টার্গেট ফুলফিল করতে হবে। ঠিক, তাহলে পুলিশ জায়গা থেকে আমি কমপ্লেন হুম, পাচ্ছি, ঠিক আছে? এবার দেখুন, সাধারণ মানুষ আজকে ওনার শাসন ব্যবস্থায় কেউ খুশি নয়, এটা একটা আপনাকে বুঝতে হবে। দেখুন, উনি আমাকে গালাগালি দিতে পারেন, উনি আমার সম্পর্কে মেলাইনিং করতে পারেন, কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে, যে সুচিত্রা যে কথাগুলো বলছে, এটা সাধারণ পাবলিকও কিন্তু তারা বুঝতে পেরে গেছে। আজকে দেখুন, ওনারা 1,10,000 টাকা না কত টাকা করে পুজোয় প্রত্যেকটা হ্যাঁ, ক্লাবকে উনি দিয়েছে। অনুদান দিয়েছেন। হুম, উনি অনুদান দিয়েছেন, ঠিক আছে, হুম, খুব ভালো কথা। উনি উনি আমাদের সংস্কৃতিকে, মানে দুর্গাপূজা একটা সম্মান। সব থেকে বাংলার বড় সংস্কৃতি, উনি সেটাকে বাড়াতে চাইছেন, অবশ্যই উনি, খুব ভালো কথা। এটা আমি ওনাকে সাধুবাদ জানাচ্ছি তার জন্য, ঠিক আছে? হুম, হুম, কিন্তু উনি যেমন 1,10,000 টাকা করে আজকে যেমন ক্লাবগুলোকে দিয়েছেন, তেমনি প্রত্যেকটা মানুষকে কিভাবে কেস দিয়েছেন, আজকে যারা রাস্তায় বাইক রেখেছেন, গাড়ি রেখেছেন, আননেসেসারিলি কেস দিয়ে 2,000 3,000 যাকে যেরকম ভাবে পেরেছে, মানে পুলিশকে দিয়ে কেস দিয়ে, মানে পুরো তারা শুধু শুধু তারা বলছে আমরা কিছুই করিনি, শুধু শুধু আমাদেরকে কেস ধরিয়ে দেওয়া হচ্ছে। কেস দিয়ে যে মানুষের কাছ থেকে কিন্তু পকেট, তাহলে পাবলিক কি সেটা বুঝতে পারছে না? ঠিক আছে ম্যাডাম। পাবলিকই পাবলিকই তো আমাকে সেই কমপ্লেনটা করেছে না, সেটা ঠিক, দেখুন, তা নাহলে আমি জানবো কোথা থেকে? মানে ব্যাপারটা হচ্ছে, আজকে আমার কাছে ফোন আসছে, ফোনের পর ফোন আসছে, যে ম্যাডাম দেখুন আমাদের সাথে এরকম হচ্ছে, রাস্তাতে পুলিশ, আমরা বলছি আপনি কিছু করুন না। আমি বলছি, দেখুন আমি কি করবো? আমি তো শাসক দল না, যে যে কেসটা দিচ্ছে তার বাড়ির সামনে গিয়ে আন্দোলন করবো না।
ঠিক আমি আমি তো আর আপনাদের তো ফেস দিচ্ছি না, ভালো করে একটা জিনিস বুঝতে হবে না, কারণ যে ঠিক যে দেশ রাজ্য চালাচ্ছে, যে আপনাদেরকে, কারণ উনি লোকের কাছে একরকম মিটিং এ বলছেন, গিয়ে কাজ করছেন আর একরকম, তো সেরকম হলে তো ওনার তো ওনার হুম কথাতে আর ওনার কাজেতে কোনো, ওনার একটা বড় ডিসক্রিপেন্সি রয়েছে। তা সেই এটা তো সামঞ্জস্য না থাকলে কি করে হবে না? হুম। ম্যাডাম, কিছু মনে করবেন না। আপনি পুরুষ থেকে নারী হয়েছেন। হুম, হ্যাঁ, এখন আমার যতটুকু ধারণা, সাধারণ যারা মানুষ তারা এটাকে ট্রান্সজেন্ডার কিন্নর সম্প্রদায়ের মধ্যে ফেলে। আমার ধারণা নয়। যারা অশিক্ষিত মানুষ এই আমাদের সমাজে যারা আছে, যাদের শিক্ষা নেই দীক্ষা নেই, তারা এটাকে ট্রান্সজেন্ডার বা কিন্নরের মধ্যে ফেলে। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন, এই ট্রান্সজেন্ডাররা যারা আছেন আমাদের দেশে, কেন সারা পৃথিবীতে এরা নেগলেক্টেড, উপেক্ষিত? আমাদের দেশে ভোট বাক্স ভরার জন্য এদের আধার কার্ড, রেশন কার্ড যাবতীয় কিছু সরকার করে দিচ্ছে এই সম্প্রদায়, কিন্তু এদের জন্য কোনো সুস্থ ব্যবস্থাই নেই। এরা ভিক্ষাবৃত্তি, দেহ ব্যবসা, এই ধরনের বিভিন্ন নির্ঘিন কর্মকাণ্ডে লিপ্ত। এই নিয়ে দেখুন, আগামী এক দিনে আপনার এক কোনো মিনিট চিন্তা আগে একটা ভাবনা? কথা বলে রাখি। আজকে এই যে জেন্ডার ট্যাগ গুলো, এগুলো কি আমার অ্যাকচুয়ালি তো প্রত্যেকটা মানুষ, দেখুন ভালো করে শুনুন, এগুলো তো মানুষ, প্রথম কথা যেটা কিন্নার যেটা বলছেন, যেটা আমরা, যেটা না, আমাদের আমি যেটা এটা আমি বলছি, এটা সাধারণ মানুষের একটা সাধারণ ধারণা। মানুষ, হ্যাঁ সাধারণ মানুষের অবলম্বন না, লেখাপড়া না জানলে যেটা অবস্থাটা হয়। প্রথম কথা, হিজড়াটা হচ্ছে একটা পেশা, ভালো করে আপনাদের বুঝতে হবে। হুম যারা হচ্ছে, মানে ধরুন বাচ্চা, বাড়িতে বাচ্চা বাচ্চা হলে যারা যায়, সেটা ওই পেশাটাকে বলা হয়ে থাকে হিজড়া, ঠিক আছে? হুম হুম। হিজড়াটা কিন্তু কোনো ব্যক্তি নয়, এটা 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 না হচ্ছে না না, বৃত্তি। এটা মানুষ বৃত্তি। অনেকে জানে না। এটা যে 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 পেশা, ধরুন আপনি আজকে ডাক্তার, আপনাকে আজকে সাংবাদিক বলা হচ্ছে, কারণ আপনি এই হুম, সংবাদ মাধ্যমের মধ্যে সমাজ। সংবাদ পেশ করছেন। হুম, আবার যে আপনার মতোই দেখতে মানুষ, সে যদি হসপিটালে কাজ করতে, ওটিতে কাজ করতে, তখন তাকে ডাক্তার বলা হবে, ডাক্তার। ঠিক কি না? আবার যে ঠিক ডাক্তারকে অ্যাসিস্ট করবে তাকে নার্স বলা হবে। তাহলে তার অকুপেশন ওয়াইজ ঠিক। আমরা তাকে সেইভাবে সমাজে চিহ্নিত করছি, যে উনি ডাক্তারবাবু আছেন, নার্স আছেন, শিক্ষক আছেন। হুম এটা ঠিক তেমনি হিজড়াটা হচ্ছে একটা বৃত্তি বা পেশা, এটা হুম অনেকেই জানে না, ঠিক হুম আছে? হুম এইবার এবার ভালো করে শুনি। আগেকার দিনে কি হতো না, আগেকার দিনে কিন্তু সেক্স চেঞ্জ অপারেশনটা ছিল না, হুম ঠিক আছে? যেটা সেক্স চেঞ্জ অপারেশন ব্যাপার কনসেপ্টটা ছিল না। হুম সেক্স চেঞ্জ এখন যখন, দেখুন প্রথম কথা, ওরা অনেকেই ওদের ওই চ্যানেল থেকেই বলা হয়েছে আপনি ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে গেছেন। আমি হুম প্রথম কথা, যদি ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে থাকি, কথাটা অনেকেই বারবার বলেছে, হুম তাহলে ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখেছে কেন? আমার প্রশ্ন হলো, আমি যদি কারো ঈশ্বর, সবই তো তার তার কথাতেই আছে, আওয়ার ফাদার হু আর্ট ইন হেভেন, হ্যালোড বি দাই নেম, দেয়ার কিংডম কাম, দাই উইল বি ডান। সব তো কথাতেই রয়েছে, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন মর্তে তেমন সিদ্ধ। তার মানে তার ইচ্ছাতেই সবকিছু সিদ্ধ হচ্ছে, ঠিক ঠিক। ঠিক কি না? এখন তার মানে এখন তাহলে আমি আমি দেখুন, আজকে আমি এটা বেঁচে লোকের ভুল আছি, ধারণা। লোকের ভুল ধারণা কি ঠিক ধারণা, আমি সেটা, আমি যেটা হুম জানি আমার, সেটা আমি আপনাদেরকে বলছি। আপনি যখন আমাকে জিজ্ঞাসা করেছেন, হুম হুম। তাই আমি আপনাকে বলছি। ঠিক তাহলে ঠিক। আমি, আমার প্রথম কথা, আমি যে চেঞ্জ হয়েছি, সেটা সেটা আমি কিন্তু নিজে চেঞ্জ হইনি। এটা কিন্তু আমাকে কিন্তু ডক্টর করেছে, সেটা বড় হুম বড় যারা ডাক্তার, তাহলে হুম আমি নয় অজ্ঞ হতে পারি, সেখানে বড় বড় যারা দিল্লির বুকে বড় বড় যারা সার্জন যিনি হুম করেছেন, সেও নিশ্চয়ই অজ্ঞ নয়, ঠিক হুম আছে? হুম, সে অবশ্যই। সে এইমস এ প্র্যাকটিস করেছে, এক বড় আমেরিকাতে এ হুম করেছে। তা সে নিশ্চয়ই, যে ডক্টর আমেরিকা থেকে এ করেছে, তাহলে সে নিশ্চয়ই আপনার ওই কি বলবো, সে নিশ্চয়ই অজ্ঞ হবে না, বুঝতে ঠিক ঠিক পেরেছেন তো কি বললাম? তা ঠিক। এবার সেখান থেকে এখন যখন সেক্স চেঞ্জ হয়েছে, সেখানে ভ্যাজাইনোপ্লাস্টি, আমরা আমরা যেটা পুরোপুরি নারীতে যখন কনভার্টেড হতে হুম পারছি, ঠিক আছে? এখন দেখুন, তাহলে সেই ক্ষেত্রে প্রথম কথা, ট্রান্সজেন্ডারও এখন বলা যাবে না, আমরা ট্রান্স ওমান বলতে পারেন, বা এখন তো হুম আমরা পরিপূর্ণভাবে মেয়ে হয়ে গেছে, আর আমাদের তো সেই মেয়ের স্বীকৃতিটা তো ডাক্তারই দিচ্ছে। তাহলে হুম যখন ডাক্তার সেই জায়গাটা দিয়ে দিচ্ছে, তাহলে হুম যেখানে আমাদের সাথে বিয়ে করে একটা ছেলে হুম পরিপূর্ণ তার সেক্সুয়াল গ্রাটিফিকেশন পাবে হুম পরিপূর্ণভাবে, ঠিক হুম আছে, একটা হুম, মেয়ের থেকেও বেশি পাবে, ঠিক আছে? ঠিক। তাহলে তা সেই ক্ষেত্রে যখন মানে আমরা যখন, ডাক্তারও দিচ্ছে সেই সার্টিফিকেট, আমরাও যখন জানছি, তা হুম সেখানে আমি জানি না সেখানে মানুষের কি প্রবলেম রয়েছে, সেই জায়গাটা আমি বলতে পারবো না। মানে সেই জায়গাটা, মানে দেখুন, মানুষের তো আপনাকে ওই বলে না, মানে সেই মানুষ একটা ধোঁয়াশার মধ্যে থাকে, বুঝতে ঠিক পারছেন ঠিক। তো? মানুষ কিন্তু তো মানুষ, অবশ্যই এটা একটা ধোঁয়াশার মধ্যে, যেটা আপনি খোলসা করলেন। আমাদের প্রথম কথা, জনসংখ্যা হিজড়াটা একদম হচ্ছে একটা সম্পূর্ণভাবে আপনি পেশা। খোলসা করলেন। আর 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 আগেকার দেখুন, সবাই অনেকে কি করতে পারে না, দেখুন যেটা হচ্ছে, অনেকের পয়সার পারমিট হয় না, তখন হুম, তারা কি হয়, তখন তারা খোঁজা হয়ে যায়, যেটাকে মানে বাংলায় ঠিক। যেটাকে বলা থাকে আহ মানে মানে ক্যাস্ট্রেশন করা, ঠিক 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 ঠিক। বা বাংলা বলে যেটাকে অ্যাক্ট অফ গেল্ডিং, ঠিক আছে, ঠিক যেটাকে বলা ঠিক। থাকে। তো সেইটার মাধ্যমে দিয়ে সে তখন খোঁজা হয়ে যাচ্ছে। তো সেই কিন্তু এখন তো কেউ খোঁজা হচ্ছে না, এখনকার দিনে যাদের মোটামুটি একটু পয়সা আছে। হুম দেখুন, আমার আমার
নিজস্ব পয়সা ছিল, আমার মা আমাকে হেল্প করেছে, আমার বয়ফ্রেন্ড আমাকে হেল্প করেছে, সুতরাং আমি 8 লাখ টাকা খরচা করে আমি দিল্লিতে গিয়ে বড় ডক্টরের কাছ থেকে আমি নিজে আজকে ভ্যাজাইনোপ্লাস্টি করেছি, আমি ব্রেস্ট অগমেন্টেশন করেছি, আমি পরিষ্কার গল্প, আমি মানে টোটাল আমি প্রসিজারের মধ্যে গেছি, আমি পরিপূর্ণভাবে নারীতে পরিণত হয়েছি। তা এখানে যদি কারোর, আমি আমার মায়ের পয়সা হয়েছি, আমার বয়ফ্রেন্ডের পয়সা হয়েছি, আমি নিজের পয়সা হয়েছি, তা সেখানে আমি নিজে যখন হ্যাপি রয়েছি, সেখানে আমি জানি না পাবলিকের এত কোথায় সমস্যা। হ্যাঁ, এই যে আপনার কাছে টোটাল আপনি আজকে ডিসকাস করলেন আপনার হ্যাঁ, ব্যাপারটাকে নিয়ে, এটা যখন মানুষ শুনবে তখন আপনার প্রতি একটা যে আমি তো ধারণা করেছে, বলেছিলাম ওদের তো সেটা শাসক দল, ও সম্পূর্ণ শাসক পরিমাণে দল। আমার আজকে মনে একটা হয়। কথা বলি, শাসক দল থেকেই যখন ওই চ্যালেঞ্জটা আমার নারীত্ব নিয়ে প্রশ্নটা তুলেছিল, খালি একটা কথাই বলেছি, সেটা হচ্ছে সুন্দর যুব, এখন ওদের তো যুব আইকন অনেকেই আছে, তার মধ্যে যে সুন্দর, তার কত দম আছে আমার কুয়োতে, তার কি মাছ আছে, তার ল্যাটা মাছ আছে, না তার বেলে মাছ আছে, না তার খলসে মাছ আছে। দেখুন, সবসময় নারীত্বকে নিয়ে তোমরা যখন তুলছো, তাহলে পুরুষত্বটাকে নিয়ে আমি তুললাম, বলছি তো আসুক না, কত দমে খেলতে পারে। দেখুন, স্টেজ তো অনেকেই বড় বড় ডায়লগ দিতে পারে, কাঁপাতে পারে, দেখবো কত ভালো মানে কুয়োতে সাঁতার কাটতে পারে, তাহলেই তো বোঝা যাবে। আমার নারীত্বকে নিয়ে যখন প্রশ্ন তুলেছিল, তাই জন্য তাই ওদের দলের যেতে বলছেন, এসে তাহলে কুয়োতে ঠিক আছে, সাঁতার কেটে আমি যান। আমি আমি এবার স্বীকার দেখুন, করে আমি তো নিজেকে জাস্টিফাই করতে পারবো না। দেখুন, নিচ্ছি। আমি নিজেকে জাস্টিফাই করি, আমি যদি বলি আমি ছেলে, আমি মেয়ে, বা আমি হিজড়া, আমি নিজেকে নিজে জাস্টিফাই কখনোই করতে পারবো না। সেটা এটা অন্যজনকে দিয়ে, আপনাকে হ্যাঁ, আহ সেটা সেটা অন্যজন করবে, হ্যাঁ। সেটা তো এবার এখন অন্যজন করে, এখন যদি বিজেপি দলের কেউ যদি বলে, যদি বলে, তাহলে তোমার দলের লোক তাই তোমাকে এইসব বলছে। তাই জন্য ওদের দলের যে মানে আমি বলতে চাইছি যে সব থেকে সুন্দর যুব আইকন আছে, তাহলে সেই আসুক, এসে খেলে যাক। এই ব্যাপারটা নিয়ে যেতে গিয়ে যে প্রশ্নটা আমার ছিল, এদের নিয়ে, এই যে ট্রান্সজেন্ডার যারা, যে আপনি কিন্নর হিজড়া সম্প্রদায় যেটা আছে, এদের নিয়ে আগামী দিনে আপনার কোনো চিন্তা ভাবনা, এদের সুস্থ সামাজিক জীবনে ফিরে আসার দেখুন, পরিকল্পনা এটা আছে কি? আমি একটা কথা বলি, শুনুন, আপনি আমার ঘাড়ে কেন চাপাচ্ছেন? আমি তো সেটা, না, এটা না, কি আমার, আপনার অ্যাকচুয়ালি ঘাড়ে চাপাচ্ছি না এদেরকে আমি একটা আমি প্রথম কথা, এদেরকে তো আমি আলাদা মনেই করি না। হ্যাঁ, এটা সমাজ এদেরকে বারবার চোখ আঙুল দিকে আলাদা করিয়েছে। একটা ঠিক। জিনিস ভালো করে শুনবেন, একটা মেয়ে কিন্তু মেয়েই থাকে, সে যখন বিধবা হয় তখন তাকে কিন্তু সমাজ বারবার চোখে দেখায় যে না, তুমি, তোমার বর মরে গেছে, তুমি এবার বিধবা। এটা কিন্তু সমাজ করছে, এটা ঠিক। কিন্তু মানুষ কিন্তু করছে না। দেখবেন আজকে আরেকটা, আপনি যেখানে আপনি বসে বসে আপনি যে ট্রান্সজেন্ডারদের অধিকারের কথা আপনি যে বসে বসে আপনার চ্যানেল থেকে বলছেন, এটা আপনি তো, আমি মনে করি আপনি অনেক বেশি বড় কথা বলছেন। যেখানে, যে রাজ্যের এখনো মেয়েরা অধিকার পায় না, এখনো একটা ডিভোর্সি বা একটা বিধবাকে যদি কেউ বিয়ে করে নিয়ে ঘরে নিয়ে যায়, মানুষ দেখবেন ভুরু কুচকে তাকিয়ে দেখবে, বলবে বাবা, হ্যাঁ ম্যাডাম, বাবু এখানে তুই, একটা ছোট কথা বলে দিই দাঁড়ান আপনাকে। বলতে দিন, আমাকে বলতে দিন, তখন হুম, বলবে বাবু তুই আর মেয়ে পেলি না, তুই একটা হুম, বিধবা মেয়ের গলা ঝুললি, তারপর বলবে আবার, তারপর ছেলেটাকে বলবে সোনার আংটি ব্যাকা হয় নাকি। তাহলে আজকে আমাদের সোসাইটি যখন দেখবেন, যখন একটা মেয়েকে সবসময় পর্যুদস্ত করার চেষ্টা করে, যেখানে একটা মেয়ে তার অধিকার পায় না, সেখানে আমি মনে করি একটা ট্রান্সজেন্ডার, সে যদি এখন অধিকার চায় এই সমাজ থেকে, সেটা তার বিলাসিতা ছাড়া কিছুই নয়। আমি একটু স্পিরিচুয়াল পার্সন, আমার না ওই, আর আমার নিজের লাইফ অনেক ঘেটে আছে, সত্যি কথা বলতে গেলে আমার নিজের ব্যক্তিগত জীবন অনেক ঘেটে আছে। তা এখন আমার নিজের লাইফ ঠিক নয়, তা সেখানে আমি ওই, তার মধ্যে রাজ্যের ঝামেলা ঢুকেছে, পরিষ্কার গল্প, মানে আমি নিজের সব দিক থেকে এখন মানে ঘেটে আছি, বুঝতে পারছেন তো, মানে আমার ব্যক্তিগত জীবন ভাবে আমি সেভাবে কোথাও একটা ঘেটে আছি, কারণ যেহেতু আমার লাইফে অনেক ট্র্যাজেডি ঘটেছে, তারপর আমার লাইফে এখন একটুখানি মানে কি বলবো, সব দিক থেকে আমি মেন্টালি একটু ডিস্টার্ব আছি। তো হ্যাঁ, সেই অবশ্যই। জায়গা থেকে একটা বলে রাখি, আমার এই এখন ওই কারণ নিজের, বলে না, নিজের ঝামেলা এখন শেষ নেই, লোকের ঝামেলা এখন দেখার মতো অত টাইম নেই, পরিষ্কার আচ্ছা গল্প। ম্যাডাম, আমার একটা শেষ প্রশ্ন, আপনি আমার এই কথোপকথনের মধ্যে আপনি বুঝিয়েও দিয়েছেন, তার সত্ত্বেও একটা ছোট্ট প্রশ্ন, একদম শর্টে উত্তর দেবেন। ম্যাডাম, আমার শেষ প্রশ্ন, আহ, এত রাজনৈতিক দল আছে, সেই সব রাজনৈতিক দলের রীতিনীতিতে পরিকাঠামোগত কি ভুল আছে যে আপনাকে বিজেপিতেই যোগ দিতে হবে? একটা ছোট্ট কথা একটু বলেন। দেখুন, এখানে একমাত্র আমাদের 3টে পার্টি মোটামুটি খুব ভালোভাবে, যেটা যেটা হচ্ছে আমাদের টিএমসি, যেটা হচ্ছে শাসক দল, একটা হচ্ছে বিরোধী দল আছে সিপিএম, কংগ্রেস, আর হচ্ছে আপনার বিজেপি। এই কটা হচ্ছে মেইন পার্টি, হুম, হুম, এছাড়াও আরো অনেক ছোট ছোট পার্টি আছে, কিন্তু আমি মেইন যেটা মানে, মানে কি বলবো, মানে যেটা মেইন পার্টি যদি বলেন, হুম, এদের মধ্যে দেখুন, প্রথম কথা, এই মোমেন্টে টিএমসি কে যদি বলেন, মানে টিএমসির মানে প্রপার যদি প্রতিপক্ষ যদি বলেন, মানে বিরোধী দল হিসাবে যদি কেউ আত্মপ্রকাশ করে থাকে, সেটা হচ্ছে বিজেপি। সেটা কিন্তু এখনো অন্য পার্টি সেইভাবে হতে পারেনি, কারণ হচ্ছে হুম, তাদের সিট সংখ্যা বলুন, মানে বিধানসভায় সিট বলুন, তাদের এখনো, মানে মানুষ এখনো সেই জায়গায় ভরসা করতে পারছে না কোথাও একটা। আমি অন্যান্য দলের হুম, ক্ষেত্রে বলছি, ঠিক না? তা সেই ক্ষেত্রে এখন এই মোমেন্টে মানে স্ট্রং অপোনেন্ট যদি বলেন, সেটা কিন্তু বিজেপি একমাত্র। হুম, আর আমার বক্তব্য হচ্ছে, যেহেতু
এইবারে কিন্তু আমার আমার মানে আমি যেটা অ্যাস্ট্রোলজি যেটা আমি যেটা হুম, দেখেছি, কারণ আমি হুম, কিছুটা অ্যাস্ট্রোলজি জানি, হুম, তা সেই হিসাবে আমি বলছি মানে এইবারে কিন্তু বিজেপি আসবে। হুম, মানে এটা মানে আমাদের সেটা গ্রহগত বলুন, আমাদের রাজ্যের বলুন, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যেটা এখানে কিন্তু বিজেপি আসতে চলেছে হুম, বাংলায়, ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে বিজেপি যখন কেন্দ্র আর রাজ্য এক হবে তখন সেখানে কিন্তু কেন্দ্র বা রাজ্য যখন আপনার মানে ডবল ইঞ্জিন হবে তখন হুম, কিন্তু সেই রাজ্যের উন্নতিটাও কিন্তু তাড়াতাড়ি মানে মানে সেটা আরো প্রগ্রেসিভ হবে। ব্যাপারটা বুঝতে হুম, পারছেন তো? মানে হুম, সেক্ষেত্রে আজকে এই মানে আজকে আমাদের রাজ্য যেটা মানে ইকোনমিক্যালি রিগ্রেসিভ বলতে পারেন, কারণ হুম, সেই দিক থেকে ইকোনমিক্যালি এবং টোটাল অলরাউন্ড ডেভেলপমেন্টটা তখন অনেক আরো বেশি ফাস্টার হবে, বুঝতে পারছেন হুম, তো? মানে যখন ডবল ইঞ্জিন চলবে, মানে রাজ্য আর কেন্দ্র এক হলে, কারণ তখন সেখানে কেন্দ্র সরকার রাজ্যকে পরিপূর্ণভাবে অর্থনৈতিক সাহায্য দেবে না, হুম, সেক্ষেত্রে আমি আশাবাদী আছি, আশা করছি যদি বিজেপি আসে সেক্ষেত্রে একটা টোটাল মানে আমাদের রাজ্যের কিন্তু অর্থনীতি হবে, মানে কি বলবো, অর্থনীতির দিক থেকে একটা কোথাও একটা আমাদের রাজ্য মানে বলবৎ হবে। ঠিক। ম্যাডাম, এটা আমার বিশ্বাস হয়েছে। দেখুন না, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল থট আলাদা, আমি আবার বলছি। হয়তো আমি ভুল হতেও পারি। আমি বলছি না যে আমি পারফেক্ট। এই নিয়ে হয়তো যারা বিরোধী পক্ষ তারা সমালোচনা শুরু করে দেবে। আমি বলছি তো প্রত্যেকের ডিস্টিংক্ট লাইক এন্ড ডিসলাইক আছে। তা আমি সেখান থেকে আমার বিবেচনা যেটা বলেছে, মানে আমার যেটা মনে হলো যে এই মোমেন্টে বিজেপি আসবে। কারণ বিজেপি, কারণ তৃণমূলে যেভাবে দুর্নীতি হয়েছে, দেখুন তৃণমূল পার্টিকে কিন্তু অ্যাকচুয়ালি আমি বলছি আমার নিজের বাবা কিন্তু ভীষণভাবে স্ট্রং সাপোর্টার ছিল তৃণমূলের। ঠিক আছে? আমার বাবা নিজে মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণ, আমার বাবা মারা গেছে কিন্তু আমি বরাবরই একটু বামপন্থী ছিলাম, আমি বুদ্ধদেব ভট্টাচার্যকে পছন্দ করতাম, হুম, বুঝছেন তো? মানে দেখুন প্রত্যেকের একই বাড়িতে হলে যে সবাই যে একই ঠিক, মেন্টালিটির হবে তা কিন্তু নয়, ঠিক কি না? আমার মাও যেমন মমতা ব্যানার্জিকে পছন্দ করতো, কিন্তু এরা নেই, মরে গেছে। তার আসলে ঠিক, তখন যে মমতা ব্যানার্জির তারা রূপটা দেখেছে, আর এখন হুম, মমতা ব্যানার্জির রূপটা পুরো আলাদা, ঠিক কি না? হুম, মানে সেই সময় যখন মমতা ব্যানার্জি যখন আসছেন তখন যে রূপ মানুষ দেখেছিল, সে যে ওনার একটা ট্রান্সপারেন্ট ব্যাপারটা ছিল, সেই ট্রান্সপারেন্ট ব্যাপারটা এখন কিন্তু চলে গেছে, ঠিক কি না? তখন ওনাকে সবাই সততা হিসাবেই দেখতেন, কিন্তু এখন তার কেউ সেই সেই সততাটাও ওনার চলে গেছে। উনি পুরো মিথ্যের কথার পুরো একদম পাহাড় এখন পুরো প্রমাণ হয়ে গেছেন পুরো। বলে না যে মানুষকে এক ভাববেন আর সেই আর একটা হবে, মানে সেই হচ্ছে অবস্থা। হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ আমাদের হ্যাঁ, এবার চ্যানেলে আমি আপনাকে বরাবরই আমি একটা কথা বলি, আমি কিন্তু নিজে বরাবরই একটু বুদ্ধদেব ভট্টাচার্যের ভক্ত মানে ছিলাম, মানে আমি এখনো বলছি, মানে হয়তো আমি দেখুন মানুষের প্রত্যেকের একটা পার্সোনাল লাইক ডিসলাইক হতে পারে, তবে হ্যাঁ বিজেপি পার্টির একটা জিনিস আমার খুব ভালো লাগে, যেটা হচ্ছে ওদের ওদের সংগঠন খুব ভালো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বিজেপি পার্টি, আশা করছি আমাদের যদি মোদী যদি আসে সেই ক্ষেত্রে কিছুটা হলো বাংলার, কিন্তু আমি অন্যান্য যেগুলো উড়িষ্যা বলুন, আমি তো বাইরে ইউপি বলুন যেটা যোগীর স্টেট বলুন, যেখানে যেভাবে উন্নতি হয়েছে, আমি ব্যক্তিগতভাবে উত্তরাখণ্ডে গিয়ে প্রায় আমি থাকি, ঠিক আছে? উত্তরাখণ্ডের আমি হুম, মোটামুটি ধরে রাখুন বছরে 2 বা 3 বার গিয়ে আমি থাকি, মানে এক হুম, মাস 2 মাস করে থাকি। উত্তরাখণ্ড যেভাবে উন্নতি হয়েছে, হুম, মানে পুরো পুরো ডেভেলপ, মানে ওখানে সেই জায়গায় আমাদের বাংলা কিন্তু অনেকটা পিছিয়ে আছে। জিডিপি ঠিক, বলুন, আজকে আমাদের বাংলায় কি শিল্প আছে? সব থেকে বড় কথা, ছেলে মেয়েগুলো সব বেকার। উনি উনি আজকে বলছেন, একটা মুখ্যমন্ত্রীর মুখে মানায় যে তোমরা চপ ভাজবে ঘুগনি বিক্রি করবেন? আমি বলেছি না, মানে কোনো একটা মুখ্যমন্ত্রী একটা একটা আপনি বলুন, সেখানে দেখবেন যে মানে রাজ্যের মুখ্যমন্ত্রী সে বলছে যে তোমরা চপ ভাজবে ঘুগনি বিক্রি করবে, আর আহ, ওনার ভাইপো ফুচকা খেয়েছেন, ঠিক আছে? সেই ফুচকা শিল্প আসবে, এবার নতুন শিল্প আসবে ফুচকা শিল্প। তা সেইটাকে আমাদের একটা আমি দেখুন বিজেপি আজকে জয়েন করেছি, কিন্তু এই জিনিসটা ব্যক্তিগত মানে আপনি মানে আমি যদি একটা সাধারণ মানুষ হই, তাহলে সাধারণ মানুষ তো এটাই দেখবে। সেটা ভুল, বিজেপি আপনি বাদ দিন, আমি বলছি তো বিজেপি খারাপ, আপনার কথা অনুযায়ী আমি মেনে নিলাম বিজেপি খারাপ, সিপিএম খারাপ, কিন্তু একটা মুখ্যমন্ত্রী হয়ে তার এই কথাটা মানায় মুখে বলুন? আপনি ঠিক আছে সেটা তো ম্যাডাম, বলছেন। ধন্যবাদ আমাদের চ্যানেলে আপনার সময় দেওয়ার জন্য, অত মূল্যবান সময়। আপনি সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে।